ঠিক 1.5 মাস আগে ভারতের সংসদ উত্তাল হয়েছিল একটি বিতর্কে। ভারত কেন মধ্যপ্রাচ্যের যুদ্ধে মিডিয়েটর হিসেবে কাজ করছে না, এই প্রশ্ন তোলা হয়েছিল বিরোধীদের পক্ষ থেকে। সেদিন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর পরিষ্কার জানিয়েছিলেন, ভারতের কাজ মেসেঞ্জার হিসাবে কাজ করা নয়। যদি কূটনৈতিকভাবে ভারত এই যুদ্ধে নিজেদেরকে অপরিহার্য মনে করে, তাহলেই ভারত দুই দেশের সঙ্গে কথা বলতে পারে। অর্থাৎ ভারত সেদিন স্পষ্ট আন্তর্জাতিক স্তরকেও বলে দিয়েছিল বা বুঝিয়ে দিয়েছিল, দালালি করা ভারতের কিছু শোভা পায় না। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে প্রথম থেকে দালালি করেছে কে? পাকিস্তান। তারা চেষ্টা করেছিল এই যুদ্ধ এবং এই যুদ্ধকে মেটানোর জন্য বারংবার বিভিন্ন বৈঠক অ্যারেঞ্জ করে আন্তর্জাতিক স্তরের সামনে নিজেদের যে অবস্থা, নিজেদের যে প্রভাব, সেটাকে আরো শক্তিশালীভাবে এস্টাবলিশ করতে। কিন্তু বাস্তবে দেখা যায় তারা যে ইনিশিয়েটিভ নিয়েছিল, সেই ইনিশিয়েটিভ কার্যত মুখ থুবড়ে পড়েছে। ইসরায়েলের মতো একটি রাষ্ট্র তারা সরাসরি পাকিস্তানের এই দালালিপনাকে অ্যাকসেপ্ট তো করেইনি, উল্টে আজকের দিনে দাঁড়িয়ে শান্তি চুক্তি কার্যত ভেস্তে গেছে। অর্থাৎ এর থেকেই বোঝা যায় যে ডক্টর জয়শঙ্কর ঠিক কতটা সুদূর প্রসারী ভাবনায় আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছেন। এবং আজকে দেখুন, এই যুদ্ধে পাকিস্তান যেভাবে গড়াগড়ি খাচ্ছে, তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারত এই যুদ্ধে নিজেদেরকে ইনভলভ না করে 100% সঠিক কাজ করেছে। আর এর মধ্যে ইসরায়েলের পক্ষ থেকে আসিম মুনিরের আরো একটি কাণ্ড ফাঁস করা হলো। আসিম মুনির প্রথম থেকেই এই যুদ্ধে নিজেদের যে প্রভাব, সেটাকে বিস্তার করতে গেছিলেন, এবং আজকের দিনে দাঁড়িয়ে তার একে একটি কাণ্ড কারখানা কিন্তু ফাঁস হচ্ছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র যখন প্রতিদিন আগুনের গোলা বর্ষিত হচ্ছে, ঠিক তখন বিশ্ব রাজনীতির চাকা ঘুরেছে সৌদিকে নিয়ে। এবার এই সৌদিকে কেন্দ্র করেই এক বিস্ফোরক রিপোর্ট প্রকাশিত হলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের। অর্থাৎ ইসরায়েলের সরকারি সংবাদ মাধ্যম, এবং ইসরায়েল সরকার পাকিস্তানের এই দ্বিচারিতাকে আন্তর্জাতিক স্তরের সামনে ফাঁস করে ফেললো। সৌদি আরবকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করার জন্য পিছন থেকে নাকি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির একাধিক গুটি সাজিয়েছিলেন। আন্তর্জাতিক শান্তি চুক্তি বা রাষ্ট্রীয় সম্পর্কের মাধ্যমে নয়, ইরানের সঙ্গে পাকিস্তান নাকি এক্ষেত্রে গোপন একটি প্রাইভেট অয়েল বিজনেস, সেই বিজনেসটাকে হাতিয়ার করেছে। এই প্রাইভেট অয়েল বিজনেসটা কি? তাহলেই বুঝবেন কিভাবে পাকিস্তান আন্তর্জাতিক স্তরকে ধোঁকা দিয়েছে এবং ইসরায়েল এবার পাকিস্তানকে কেন টার্গেট করতে শুরু করলো। এবং এর ফলে আপনারাও বুঝতে পারবেন আজকের দিনে দাঁড়িয়ে পাকিস্তানের অবস্থাটা ঠিক কোথায় পৌঁছালো। এবং ভারত যদি যেচে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে ঢুকতো, তাহলে ভারতের অবস্থানটাও আজকে এই জায়গায় যেতে পারতো পাকিস্তানের মতো। অর্থাৎ সেদিন সংসদে দাঁড়িয়ে যে বিরোধীরা ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আজকে হয়তো তারা অনুভব করছেন ভারত এই পুরো বিষয়টাই নিজেদেরকে দূরে রেখে একদম সঠিক কাজ করেছে। ঘটনার গোড়াপত্তন মার্চ মাসের শেষ ভাগে। মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি সামরিক পদক্ষেপ ও ইরানের পাল্টা হামলায় গোটা পরিস্থিতিটি কিন্তু ঘেটে ঘ হয়ে যায়। যুদ্ধের 1 মাসে উপসাগরীয় অঞ্চল সহ সৌদি আরবেও একাধিক হামলা চালায় কিন্তু ইরান। সৌদির উপরে অনবরত হামলা শুধু সৌদি আরবের জাতীয় নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলেনি, বরং গোটা বিশ্বের অর্থনীতি এবং জ্বালানি বাজারেও বড়সড় ধস নামানোর সংকেত কিন্তু দিয়েছিল। কিন্তু হঠাৎই মার্চ মাসের শেষ দিকে ঘটে যায় এক অবিশ্বাস্য পরিবর্তন। সৌদি আরবে প্রায় প্রতিদিনই ইরানি সমর্থিত গোষ্ঠী বা ইরানের মিসাইল আঘাত হানছিল, তা আমরা জানি। কিন্তু এর পরবর্তী সময় টানা 3 মাসে সৌদি হঠাৎ করে পুরো ঘটনা থেকে কিন্তু সাইড হয়ে যায়, এবং ইরান দেখবেন তাৎপর্যপূর্ণভাবে সৌদির উপরে কোনো হামলা করেনি। এর পিছনেই আছে পাকিস্তানের হাত। রিপোর্ট অনুযায়ী এই মধ্যস্থকারীর মূলে ছিল পাকিস্তানের একটি গোপন চুক্তি এবং ফিল্ড মার্শাল আসিম মুনির। কিন্তু কিভাবে এই সেনাপ্রধান স্বাধীন একটি দেশের মিসাইল হামলা বন্ধ করলেন? রিপোর্ট বলছে গত বছর শেষের দিকে পাকিস্তানের সেনাবাহিনী ও ইরানের ইসলামিক যে সেনাবাহিনী আছে, তার শীর্ষ প্রধান আহমেদ ওয়াদির মধ্যে যৌথভাবে পরিচালিত একটি প্রাইভেট তেল পরিবহন ভেঞ্চার চালু হয়েছে। অর্থাৎ দেশকে ছাপিয়ে আসিম মুনির এবং ইরানের শীর্ষ সেনাপ্রধান নিজেদের মধ্যে একটি প্রাইভেট তেল চুক্তি করেছে, এবং যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধ সত্ত্বেও সমুদ্রপথ ও আন্তর্জাতিক নিয়মকে তোয়াক্কা না করে
ইরান থেকে ব্ল্যাক মার্কেটের নামে পাকিস্তান তেল পরিবহন করে আসছিল এই তৈরি হওয়া নতুন শ্যাডো কোম্পানি। অর্থাৎ তারা আন্তর্জাতিক স্তরকে সম্পূর্ণ ধোঁকা দিয়ে ইরান ও পাকিস্তান একে অপরের সঙ্গে তেল চুক্তি চালিয়ে যাচ্ছিল, এবং এর মূলে রয়েছে একটি প্রাইভেট কোম্পানি, সরকারি কোম্পানি নয়। সেই প্রাইভেট কোম্পানির মাথায় বসেছিল আসিম মুনির ও ইরানের শীর্ষ সেনাপ্রধান। এইবার টাইমস অফ ইসরায়েলের বিবৃতি অনুযায়ী বলা হচ্ছে যে আসিম মুনির এই চুক্তিটাকেই সামনে রেখে ইরানের যে হামলা সৌদি আরবের উপর হচ্ছিল সেটাকে বন্ধ করার জন্য আলটিমেটাম দেন। তিনি সতর্ক করে বলেন, যদি সৌদি আরবের উপর হামলা বন্ধ না হয় তবে পাকিস্তান ও ইরানের মধ্যে চালু থাকা এই লাভজনক তেল পরিবহন বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে। ইরানের জন্য এই বাণিজ্য বন্ধ হওয়া মানে ছিল অবরুদ্ধ অর্থনীতির বড় ধাক্কা। তেহরান সৌদি আরবের উপর মিসাইল নিক্ষেপ সে সময় সাময়িকভাবে বন্ধ করে দিতে কিন্তু বাধ্য হয়েছিল। তবে সম্প্রতি মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই সৌদি আরবের দিকে আবার একটি ক্ষেপণাস্ত্র চালিয়ে দেয় ইরান। এরপরেই খবরে প্রকাশিত হয় আসিম মুনির ও ইরানের এই ধরনের তেল চুক্তিটি। এই খবর প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া কিন্তু শুরু হয়েছে। এই মধ্যপ্রাচ্যের কূটনীতিক এই ডিলকে কড়া ভাষায় সমালোচনা করা হয়েছে বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে। পাকিস্তান এমন এক ব্যবস্থা তৈরি করেছে যা কার্যত ইরানের তোলাবাজি বা প্রোটেকশন মানিকে বৈধতা দিচ্ছে ঘুরপথে। অর্থাৎ ইরান গোপনে এই ধরনের তেল চুক্তি করে আমেরিকাকে শুধু ধোকা দিয়েছে তা নয়, ইসরায়েলকেও ধোকা দিয়েছে এবং গোটা বিশ্বকেও ধোকা দিয়েছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং ইরানের ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের পিছনে পাকিস্তান দায়ী, আজকে গোটা বিশ্ব কিন্তু বুঝে যাচ্ছে। পাকিস্তানের দ্বিচারিতাটা বুঝুন। একদিকে সৌদি আরবের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এরা করেছে, যে চুক্তি অনুযায়ী সৌদির উপর আক্রমণ মানে পাকিস্তানের উপর আক্রমণ। অন্যদিকে আবার ইরানকে দিনের পর দিন অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করে যাচ্ছে তেল কেনা বেচার মাধ্যমে। আজকে ইসরায়েল পাকিস্তানের এই দ্বিচারিতাটাকে ফাঁস করে দিয়েছে। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট আমরা সকলেই জানি। আজকের দিনে দাঁড়িয়ে যখন এই ধরনের কাণ্ড কারখানা সামনে আসছে সে সময় বোঝা যাচ্ছে এই পাকিস্তান কোনো অবস্থায় বিশ্বাসযোগ্য নয়। মানে সৌদি অন্তত বুঝতে পারলো যে এই পাকিস্তান গোপনে ইরানের সঙ্গে তেল চুক্তি করছে, এদিকে আবার আমাদের সঙ্গে ডিফেন্স প্যাক্ট তৈরি করছে। আমেরিকার পয়েন্ট অফ ভিউটা কি? একই সঙ্গে মার্কিন অবরোধ থাকা সত্ত্বেও ইরানের সঙ্গে গোপনে বাণিজ্য চালিয়ে যাওয়া, এটাকে ডবল গেম বলছে আমেরিকা। আমেরিকা বলছে এই ধরনের ডবল গেম কোনো অবস্থাতেই মেনে নেওয়া সম্ভব নয়। অর্থাৎ সব মিলিয়ে আজকে ইসরায়েলের পক্ষ থেকে পাকিস্তানকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে দিনের পর দিন ইরানের থেকে তেল কেনা ঠিক কোন আন্তর্জাতিক চুক্তির বিনিময়ে তারা করেছে তা প্রকাশ্যে আনতে হবে। কারণ ইরান এই যুদ্ধে যে অর্থনৈতিকভাবে শক্তিশালী একটা রাষ্ট্রে পরিণত হচ্ছিল বা হয়েছে বলে আন্তর্জাতিক স্তর মনে করছিল, তার নেপথ্যে যে পাকিস্তান, সেটা কিন্তু আজকে সকলে বুঝতে পারলো। অর্থাৎ পাকিস্তান সৌদির সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করেছে, অন্যদিকে ইরানের থেকে তেল কিনে ইরানকেও সমৃদ্ধশালী করেছে, আবার ইরান সৌদির সঙ্গে যুদ্ধে আবর্ত। সব মিলিয়ে পাকিস্তান নিজেদের মাথাটা সব জায়গায় গলাতে গিয়ে আজকে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করলো মধ্যপ্রাচ্যে, এবং নিজেদের জালে দেখুন নিজেরাই ফেসে গেল। ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলছে আসিম মুনির কিভাবে ইরানের সঙ্গে এই তেল চুক্তি চালিয়ে গেল, অর্থাৎ আমেরিকার বিরোধ সত্ত্বেও, আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও চালালো, সেই জবাব পাকিস্তানকে এই মুহূর্তে দিতে হবে। অর্থাৎ বিপদে কিন্তু পাকিস্তান মারাত্মকভাবে পড়লো, এবং ইসরায়েল পাকিস্তানের এই দ্বিচারিতাটাকে আন্তর্জাতিক স্তরে কার্যত ফাঁস করে দিল। এবার হয়তো বুঝতে পারছেন সেদিন ডক্টর জয়শঙ্কর কেন সংসদে দাঁড়িয়ে বলেছিল ভারত কোনো অবস্থাতেই মেসেঞ্জার হয়ে এই যুদ্ধে ঢুকবে না। যদি ডিপ্লোম্যাটিক স্তরে ভারত নিজেদেরকে প্রভাবশালী হিসাবে প্রমাণ করতে পারে বা প্রমাণ করতে চায়, যদি ভারতের কথার দাম দুই রাষ্ট্রই রাখে, তাহলেই ভারত এফেক্টিভলি এই পুরো বিষয়টার মধ্যে ঢুকতে পারে। আজকে দেখুন ভারত নিজেদেরকে দূরে সরিয়ে রেখে ঠিক কতটা ভালো কাজ করলো, কারণ পুরো ঘটনার মধ্যে ফেসে গেল পাকিস্তান। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। আর বুঝতেই পারছেন আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ, জ্বর, শরীর খারাপ, ফলে যদি কোনো ত্রুটি হয়ে থাকে এই প্রতিবেদনে মার্জনা করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।